সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই অনুষ্ঠানটি আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পুরুষদের বন্ধ্যাত্ব, এবং এই বন্ধ্যাত্ব হলে কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং আমাদের এই বন্ধ্যাত্ব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার আসফার উদ্দিন শেখ 1969 সালে জানুয়ারি মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1993 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। ছেলে বা মেয়ে যাই হোক না কেন, বন্ধ্যাত্ব বলতে আসলে কি বোঝে, এটা ডেফিনেশনটা আসলে কি? বন্ধ্যাত্ব মানে হচ্ছে যে বাচ্চা কাচ্চা না হওয়া, কিন্তু এটার একটা ডেফিনেশন আছে যে হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী 1 বছর কোনো জন্ম নিয়ন্ত্রণ ছাড়া, কোনো রকম মেথড ছাড়া যদি মেলামেশার পরে 1 বছরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা না হয়, ওরা চাচ্ছে কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না, সেটাকে আমরা সহজভাবে বন্ধ্যাত্ব বলে থাকি। তার মানে কারো যদি 6 মাস বিবাহ হয়েছে, তার বাচ্চা কাচ্চা হচ্ছে না, সে কিন্তু অ্যাডভাইস নেওয়ার দরকার নেই, অ্যাটলিস্ট 1 বছর চেষ্টা করতে হবে। তারপরে যদি বাচ্চা কাচ্চা না হয়, তাহলে মেয়েদের সমস্যার জন্য সাধারণত গাইনিকোলজিস্টরা দেখেন, ছেলেদের সমস্যার জন্য অ্যান্ড্রোলজিস্ট বা ইউরোলজিস্টরা দেখেন। এক্ষেত্রে বন্ধ্যাত্ব যখন ছেলেদের দেখা দেয়, কি কি কারণে আসলে বন্ধ্যাত্ব তাদের হতে পারে? বন্ধ্যাত্বের অনেকগুলো কারণ আছে, সেটাকে আমরা যদি ভাগ করি কয়েকটা ভাগে, তাহলে একটা হচ্ছে যে তার টেস্টিস বা অন্ডকোষে যে শুক্রাণু তৈরি হচ্ছে সেটাতে তৈরি হয় না, তখন সেই ক্ষেত্রে স্পার্ম পাওয়া যায় না সিমেনের ভিতরে, এটাকে অ্যাজিওস্পার্মিয়া বলে। আরেকটা অ্যাজিওস্পার্মিয়া হতে পারে যে তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু একটা লম্বা নালি দিয়ে সেই শুক্রাণুটা পেশাবের রাস্তায় আসে। এই নালির যদি কোথাও ব্লক থাকে, সেক্ষেত্রেও কিন্তু ওই সিমেনের ভিতরে স্পার্ম পাওয়া যাবে না, এটাকে অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়া বলে, মানে পথে কোথাও বাধা আছে। আরেকটা কারণে দেখা যায় বন্ধ্যাত্ব যে অবস্ট্রাকশনও নাই, তারপরে তৈরিও হচ্ছে ঠিকমতো, তারপরেও বন্ধ্যাত্ব আছে। এর অনেকগুলো কারণ আছে, অনেক ফ্যাক্টর আছে। অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি থাকতে পারে, অনেক ধরনের PH এর ব্যাপার আছে, সেগুলো থাকতে পারে। আর একটা কমনলি আমাদের কাছে যেটা আসে সেটা অলিগোস্পার্মিয়া। অলিগো মিনস কমে যাওয়া, কাউন্ট। স্পার্মের একটা নির্দিষ্ট কাউন্ট থাকতে হবে 20 লাখ বা তার উপরে, যদি না থাকে তাহলে বাচ্চা কাচ্চা হবে না। তারপরে স্পার্মের মোটিলিটি আছে, মুভমেন্ট, যদি মুভমেন্ট কমে যায় তাহলেও কিন্তু বাচ্চা কাচ্চা হয় না, এটাকে অ্যাসথেনোজুস্পার্মিয়া বলে। সো ইত্যাদি কমন কারণে এগুলো সাধারণত বন্ধ্যাত্বে। আপনি বলছিলেন যে অলিগোস্পার্মের কথা, অর্থাৎ স্পার্মের সংখ্যাটা কমে যাওয়া। তো বর্তমান যুগে কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি যে যাদের স্পার্মের সংখ্যাটা কমে যাচ্ছে কিন্তু তারা ম্যারিড না, অবিবাহিত। তো এক্ষেত্রে দেখা যায় যে ডক্টররা সাজেস্ট করেন যে যেহেতু আপনি ইন ফিউচারে বেবি নেবেন, সেক্ষেত্রে আপনি আপনার স্পার্মটাকে প্রিজার্ভ করে রাখতে পারেন। সেই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, সেটা করা যেতে পারে, বিশেষ করে যারা অনেক সময় যাদের টেস্টিসে টিউমার হয় বা অন্য কোনো টিউমার হয়, যারা কেমোথেরাপি পাবে, কোনো এরকম মেডিসিন পাবে, তাদের স্পার্ম কালেক্ট করে রাখা খুব জরুরি। কারণ রেডিয়েশন দিলে, কেমোথেরাপি দিলে এই জার্ম সেলগুলো খুব সেন্সিটিভ, নষ্ট হয়ে যায়। তাদের ক্ষেত্রে স্পার্ম ব্যাংক আছে, ওখানে প্রিজার্ভ করে রাখা যায়। এটির মাধ্যমে কি আসলে IVF বা এই ধরনের ট্রিটমেন্ট করা সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই করা সম্ভব। এটা যদি স্পার্ম কালেক্ট করা থাকে, পরবর্তীতে সে স্পার্ম প্রিজার্ভ স্পার্ম থেকে বেবি নেওয়া যায়, সম্ভব। সেটি কতদিন, বছর বা কত বছর পর্যন্ত সেই স্পার্মটাকে আসলে প্রিজার্ভ অনেক দিন করে রাখা যায়, অনেক দিন, ইভেন 20-30 বছরও রাখা যায়, কোনো সমস্যা নাই। এটা একেবারে ক্রায়ো প্রিসিপিটেট করে রাখা হয়, অনেক দিন রাখা যায় এটাকে। পুরুষদের যখন বন্ধ্যাত্ব হয়, সেই পুরুষটি কিভাবে আসলে জানতে পারবে বা বুঝতে পারবে যে তিনি বন্ধ্যাত্বজনিত সমস্যায় ভুগছে? প্রথম কথা হচ্ছে যে ওই তার বাচ্চা কাচ্চা হচ্ছে না, তার জন্য যখন আসে, সাধারণত আমাদের সোসাইটিতে গাইনিকোলজিস্টের কাছে আগে যাই, দেখেছি আমরা, তারা আমাদের কাছে পাঠায়, কিন্তু অনেক দেশে সরাসরি অ্যান্ড্রোলজিস্টের কাছেও আসে। সো আসলে ছেলেদের ক্ষেত্রে খুব সহজ, এটা শুধু
সিমেন অ্যানালাইসিস করলে বলে দেওয়া যায় যে তার আসলে সমস্যা আছে কিনা। মেয়েদের ক্ষেত্রে অনেক টেস্ট করতে হয়, সেই জন্য আমি বলি অধিকাংশ কাপল যারা আসে যে আগে ছেলের টেস্ট করেন, সিমেন যদি ভালো থাকে তাহলে অন্য টেস্টগুলো করেন। সো এটা প্রথম টেস্ট। তারপরে কিছু হরমোনাল টেস্ট আছে, ওগুলো আমরা করি। একটা জিনিস একটু আগে আমরা বলছিলাম যে অলিগোস্পার্মিয়া ইয়াং বয়সে যদি হয়, যে এটা শুধু ক্রায়ো প্রিজার্ভ না, এটা অনেক সময় ভেরিকোসিল বলে একটা অসুখ আছে, অন্ডকোষের ভিতরে শিরাগুলো মোটা হয়ে যায়, এগুলো হলে কিন্তু অলিগোস্পার্মিয়া হয়। সো অলিগোস্পার্মিয়া আছে, ইয়াং ভেরিকোসিল আছে, তাকে ভেরিকোসিলের সার্জারি করতে হবে। একটা নতুন সার্জারি আসছে মাইক্রো সার্জারি, ওটা করলে ভেরিকোসিল পুরা কিওর হয়ে যায়। অনেক সময় স্পার্ম কাউন্ট নর্মাল হয়ে যায়, তার ক্ষেত্রে ওই ক্রায়ো প্রিজার্ভ করাও লাগে না। আর এটা আজকাল বলা হচ্ছে, রিসেন্টলি আমরা কিছু কনফারেন্সে গিয়েছিলাম, যারা আইভিএফ করতে চায় ইভেন তাদের যদি ভেরিকোসিল থাকে তাদের আগে ভেরিকোসিল কারেকশন করতে হবে, না হলে আমরা সবাই জানি যে আইভিএফ এক অ্যাটেম্প অনেক সময় সাকসেস হয় না, 2-3টা অ্যাটেম্প লাগে, অনেকবার লাগে। যাদের ভেরিকোসিল আছে তারা যদি কারেকশন না করে তাদের আরও বেশি অ্যাটেম্প লাগে। সেই জন্য একটা রিকমেন্ডেশন এসছে, যাদের আইভিএফ আছে, আইভিএফ করতে যাচ্ছে, ভেরিকোসিল আছে, তাদের আগে ভেরিকোসিল কারেক্ট করতে হবে। বন্ধ্যাত্ব ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি প্রথমেই বলছিলেন যে মেয়েদের আগে ছেলেদের টেস্ট করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি অথবা বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে কিছুটা সংকোচ বোধ কাজ করে যে ছেলেদের কখনো বন্ধ্যাত্ব হতে পারে না, ছেলেরা আসলে টেস্ট করতে খুব একটা আগ্রহী হয়নি। এক্ষেত্রে আপনার মেসেজটা কি ছেলেদের প্রতি? না, ছেলেদের প্রতি মেসেজ হচ্ছে যে আপনারা, এটা সহজ ব্যাপার, এটা কোনো ইনভেসিভ টেকনিক না, এটাতে লজ্জারও কিছু নেই। কারণ এটা তো দুইজনেরই, আমি আগেই বলেছি বন্ধ্যাত্বের জন্য কিন্তু 50-50, এটা বলা হয় যে 30% মেল রেসপন্সিবল, 30 ফিমেল, আর 30 বোথ। 300 আপনিও 50% হতে পারেন, আপনার ওয়াইফও 50% হতে পারে। যেটা সহজ সেটা আগে করা ভালো। দেন ট্রিটমেন্ট আছে, এটাতে সব থেকে মানুষের মধ্যে ভয় হচ্ছে যে এটা ট্রিটমেন্ট নাই, কিন্তু এটা ট্রিটমেন্ট আছে, অধিকাংশ ক্ষেত্রে এই ট্রিটমেন্ট আছে। এবং এখন নতুন যেগুলো এসছে এই ছেলেদের বিশেষ করে, এখন অনেক ক্ষেত্রে আইভিএফ করতে হয় না, আমরা যে টিউব ব্লক আছে ওগুলো বাইপাস সার্জারি করি, মাইক্রো সার্জারি করি, এবং এগুলোর রেজাল্ট খুব ভালো। এগুলোতে মানুষ আবার স্বাভাবিকভাবে, আইভিএফ করলে আপনার প্রতি বেবির জন্য একবার করে আইভিএফ করতে হবে, রাইট? কিন্তু এইটা সার্জারি করে যদি আমি কারেক্ট করে দিই তাহলে সে 3-4টা বেবি নিতে পারবে, একটাই পার্মানেন্ট ট্রিটমেন্ট হয়ে গেল। সেগুলো ডেভেলপ কান্ট্রিগুলোতে অনেক পপুলার হয়েছে এখন। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপট আসলে এই ধরনের ট্রিটমেন্ট কতটুকু সফলজনকভাবে সম্পন্ন হচ্ছে, বিশেষ করে ছেলেদের বন্ধ্যাত্বটাকে প্রতিরোধ করার জন্য বাইরে ট্রিটমেন্ট আসলে কতটুকু সফল হচ্ছে? আগে দেখা গেছে যে এই সার্জারিগুলো অনেক প্রেসাইজ সার্জারি, আগে করতে চেত না। আমরা গত 5-6 বছর ধরে এটা করছি। এর জন্য ভালো অপারেটিং মাইক্রোস্কোপ লাগে, ভালো এনভায়রনমেন্ট লাগে, সেট আপ লাগে, এবং আমরা নিয়মিত করি। এবং আমি দেখেছি যে এটার রেজাল্ট ইভেন আইভিএফের থেকে, বলে আইভিএফে বলা হয় 30-40% চান্স অফ সাকসেস, আমাদের অভিজ্ঞতাতে এই মাইক্রো সার্জারিতে 40-50% সাকসেস রেট আসতে পারে। এগুলো সেফ, এগুলোতে কোনো ক্ষতি হয় না। আমরা অনেক সময় শুনে থাকি যে ছেলেদের যদি বন্ধ্যাত্ব হয় সেক্ষেত্রে আইভিএফ করার দরকার হয় না। এই বিষয়টি আসলে কতটুকু এটার সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, নাকি এটা আসলে কোনো মিসকনসেপশনের মধ্যে পড়ে? না, এটা মিসকনসেপশন। এই কারণে আইভিএফ তখনই করা যদি ছেলেদের বন্ধ্যাত্ব থাকে, লাইক আমি বলেছি যে অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়া, তার স্পার্ম রিট্রাইভ করতে হয়, মানে স্পার্মটা স্পেশালি সিরিঞ্জ দিয়ে অথবা কেটে বের করে এনে তারপরে এটা টেস্টিস থেকে আনা হয়, কারণ এটা তো ব্লক আছে টিউবটা। এখন এইটা তো করার আগে এটা তারপরে আবার জরায়ুর মধ্যে দিতে হবে, অথবা মেয়েকে ইঞ্জেকশন দিয়ে ওভিউলেশন করে ডিম ফুটায়, সেই ডিম ল্যাপারোস্কোপি করে কালেক্ট করে এনে তারপরে বাইরে ফার্টিলাইজ করে আবার সেটা ইমপ্ল্যান্ট করতে হবে। সো আইভিএফ কিন্তু সহজ জিনিস না, অনেক একটা দীর্ঘ প্রসিডিওর। মেয়ের জন্য এটা অনেক ইনভেসিভ প্রসিডিওর, তারপরে ছেলেদের জন্য এটা ইনভেসিভ প্রসিডিওর। সো তার থেকে এই যে এই বিকল্প যেটা মাইক্রো সার্জারি ছেলেদের আমরা বলছি, এটা অনেক সেফ। এটাতে ইভেন অ্যানাস্থেসিয়াও দেওয়া লাগে না, ছোট একটা হোল করে আমরা এটা করে ফেলি। সো এটা অনেক পপুলার হচ্ছে, এখন অনেক রুগী আসছে আমাদের কাছে এটার জন্য। স্যার, আপনি বলছিলেন যে ছেলেদের ক্ষেত্রে অলিগোস্পার্মিয়া দেখা দেয়, তো যাদের অলিগোস্পার্মিয়া হয় তাদের আসলে ভালো থাকার কোনো উপায় আছে কিনা, কোনো ট্রিটমেন্ট আছে কিনা? হ্যাঁ, ট্রিটমেন্ট আছে। অলিগোস্পার্মিয়া অনেক সময় মেডিসিনের জন্য হতে পারে, অনেক সময় রেডিয়েশনের জন্য হতে পারে, মানে একটু আগে আমি বলেছি যে ভেরিকোসিলের জন্য হতে পারে, তো অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি থাকলে হতে পারে। তো যে কারণে অলিগোস্পার্মিয়া হোক, এটা যদি আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি,
এটা যদি পাওয়া যায় সেটা কারেকশন করা হবে, ঠিক আছে। তারপরে সাধারণত দেখা যাচ্ছে যে কিছু কিছু স্পার্ম অ্যান্টিবডি যখন থাকে তার আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। তারপরে কিছু কিছু মেডিসিন আছে যেটা কিনা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস সেগুলোকে নষ্ট করে, সেগুলো আমরা দিয়ে থাকি। তো এগুলো দিলে অনেক সময় উপকার পাওয়া যায়। সার্জিক্যাল কারেকশন যদি ভেরিকোসিল থাকে অবশ্যই করতে হবে। আমি অনেক প্রতি সপ্তাহে করে এবং অনেক রুগী ভেরিকোসিল করার পরে তারা আবার নর্মাল স্পার্মে ফিরে আসে। আর হেলদি লাইফ লিড করতে হবে, হেলদি লাইফ লিড করা, স্মোকিং ছাড়তে হবে, এক্সারসাইজ করতে হবে, এগুলো তাদের জন্য উপদেশ, তাহলে তারা ভালো থাকতে পারবে। আচ্ছা, অর্থাৎ যাদের অলিগোস্পার্মিয়া আছে তাদের আসলে এত দুশ্চিন্তা করার কিছু নাই, ডেফিনেটলি তাদের ট্রিটমেন্ট রয়েছে এবং যথাযথ টাইমে আমার কাছে মনে হয় যে ট্রিটমেন্ট করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক ভালো। কারণ অনেকেই আমি দেখি যে অলিগোস্পার্মিয়া 10 বছর ছিল, কেয়ার করে নাই, পরে অ্যাজোস্পার্মিয়া হয়ে গেছে, মানে স্পার্ম কাউন্ট কমতে কমতে কজটা রিমুভ করা হয় নাই, হয়েছে। সেজন্য আগে চিকিৎসা করা ভালো, চিকিৎসা করা। এবং এদের আমরা বলি যে বিয়ের পরপরই তাড়াতাড়ি বাচ্চা নিয়ে ফেলা, কারণ কতগুলো জিনিস আছে প্রসেস, ওটা শুরু হলে ওটা গ্র্যাজুয়ালি ড্যামেজ হতে থাকে। সো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো কারেকশন করে ফেলা। আমরা তো আসলে মেয়েদের ক্ষেত্রে জানি যে 25 বছর বয়স থেকে 35-এর মধ্যে যদি তারা কনসিভ করে ফেলে বা বেবি ধারণ করে ফেলে তাহলে তাদের কোনো রিস্ক থাকে না। ছেলেদের ক্ষেত্রে এরকম কোনো আসলে বয়স সীমা আছে কিনা? ছেলেদের ক্ষেত্রে এক্স্যাক্টলি ওরকম বয়স সীমা নাই। লাইক 50 বছরেরও একজন পুরুষ যদি স্পার্ম নর্মাল থাকে তাহলে কনসিভ করতে পারে। তবে যত বয়স বাড়ে কিন্তু স্পার্মের অ্যাবনর্মালিটিও বাড়তে থাকে, এটা সংখ্যাটা কমতে থাকে, সংখ্যা কমতে থাকে, স্পার্মের মোটিলিটি কমতে থাকে, অন্যান্য প্রবলেম অ্যান্টিস্পার্ম অ্যান্টিবডি পজিটিভ হতে পারে ট্রমার জন্য। সো যত তাড়াতাড়ি এটা নেওয়া যায় বাচ্চা কাচ্চা ততই ভালো। অ্যাজোস্পার্মিয়া যেটা আমরা বলছিলাম, অ্যাজোস্পার্মিয়াও কতগুলো কারণে হয়ে থাকে, তার মধ্যে আমরা মেন দুইটা ভাগে ভাগ করি, যে একটা অবস্ট্রাকটিভ আর নন অবস্ট্রাকটিভ। অবস্ট্রাকটিভ মানে হচ্ছে একটু আগে আমি বলছিলাম যে নালীটা স্পার্ম ক্যারি করে নিয়ে আসে, ওর কোনো জায়গায় ব্লক, লম্বা একটা নালী, যে কোনো জায়গায় ব্লক হলে, এটা ভাস থেকে শুরু করে এপিডিডাইমিস যে কোনো জায়গায় ব্লক হতে পারে। সো এই ব্লক থাকলে সেটা কারেক্ট করা যায়, সার্জিক্যালি কারেক্ট করা যায়। আর যদি এমন হয় যে শুক্রাণু তৈরিই হচ্ছে না টেস্টিসে, জার্ম সেল নাই, সেগুলো ট্রিটমেন্ট আছে। কতগুলো স্টিমুলেশন দিলে এটা হয়, স্পার্ম তৈরি শুরু হয়। এটা আমরা বুঝি কীভাবে, ওখান থেকে টেস্টিস থেকে একটু টিস্যু এনে বায়োপসি করি অথবা এফএনএ করি, করে দেখলে বোঝা যায় যে কোনো ম্যাচুরেশন অ্যারেস্ট আছে কিনা, নর্মাল স্পন্মাটোজেনেসিস আছে কিনা। তো এগুলো দেখে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি তো অবস্ট্রাকটিভ আর নন অবস্ট্রাকটিভ। নন অবস্ট্রাকটিভের ট্রিটমেন্ট আছে। অবস্ট্রাকটিভে তো আমি বললাম বাইপাস সার্জারি, এটা খুবই ভালো রেজাল্ট, এটাতে আমরা অনেককে করে দিয়েছি এবং তারা বাচ্চা কাচ্চা নিয়ে এখন ভালো আছে। আচ্ছা, অর্থাৎ এজোস্পার্মিয়া যে রোগটার কথা আপনি বললেন সেটার অবস্ট্রাকটিভ এবং নন অবস্ট্রাকটিভ দুটোরই ট্রিটমেন্ট রয়েছে। আমরা আরও বিস্তারিত জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমাদের দেশের অনেক মেয়েরাই বিয়ের পরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে একটি অন্যতম বড় সমস্যা হলো মেয়েদের ফার্টিলিটি কমে যাওয়া, অর্থাৎ মেয়েরা কনসেপ্ট করতে চায় না। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় এখানে কাজ করে, যেমন মেয়েদের বয়স, ওজন এবং বিভিন্ন হরমোনাল সমস্যা। ফার্টিলিটি বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে এবং সেই সাথে খেয়াল রাখতে হবে শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা। যদি আপনার শরীরের ওজন বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কম পরিমাণে খাবার গ্রহণ করতে হবে, কিন্তু সেই খাবারটা অবশ্যই সুষম এবং পুষ্টিকর হতে হবে। ফার্টিলিটি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক বেশি। ওভুলেশন বা হরমোনাল ব্যালেন্সের জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক। আমাদের দেশের মেয়েদের বেশিরভাগই দেখা যায় যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। সেক্ষেত্রে গ্রামে যারা থাকে তাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তুলনামূলক কম হয়, কারণ তারা সকালবেলা রোদটা স্কিনে পাচ্ছে। কিন্তু আমাদের দেশের শহরের মেয়েরা সবসময় অফিস এবং ঘরের মধ্যে থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো না পাওয়ায় তাদের শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে তারা অবশ্যই সকালবেলা সূর্যের আলোতে একটু বসবে এবং ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখবে। ভিটামিন ডি এর মধ্যে যেসব খাবারগুলো পাওয়া যায় সেগুলো হলো ডিম, দুধ, মাছ, মাছের তেল ইত্যাদি। ভিটামিন ই স্পার্ম এবং এগের অবস্থাকে ভালো করে। ভিটামিন ই জাতীয় খাবারের মধ্যে রয়েছে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, বাদাম,
পেঁপে এবং অন্যান্য গাঢ় সবুজ শাকসবজি। ভিটামিন সি আমাদের হরমোন এবং ফার্টিলিটিকে বৃদ্ধি করে এবং ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে রয়েছে টক জাতীয় ফল, ব্রোকলি, টমেটো ইত্যাদি। জিঙ্ক বডিতে 300 ভিন্ন এনজাইমের সাথে কাজ করে আমাদের বিভিন্ন অর্গানগুলোকে ভালো রাখে এবং জিঙ্কের অভাব হলে দেখা যায় প্রথম দিকে মিসক্যারেজ হয়ে যেতে পারে। এছাড়াও জিঙ্ক ছেলেদের ফার্টিলিটি বৃদ্ধিতে সহায়তা করে। গরুর মাংস, মটরশুঁটি, দই, মিষ্টি কুমড়ার বিচি প্রভৃতি খাবার থেকে আমরা জিঙ্কের চাহিদা পূরণ করতে পারি। মনে রাখতে হবে জিঙ্ক রান্নায় নষ্ট হয়ে যায়। ওমেগা 3 সম্পন্ন খাবার ফার্টিলিটি বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিম, ডাল, কিছু সবজি এবং মাছ এবং মাছের তেল থেকেও আমরা ওমেগা 3 চাহিদা পূরণ করতে পারি। যারা এই ফার্টিলিটি সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপদেশ, আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় সব পুষ্টি উপাদানযুক্ত খাবারগুলোকে যুক্ত করুন এবং প্রতিদিন সূর্যের আলোতে 5 মিনিট করে বসুন। স্যার, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনার কাছে একটু জানতে চাই, এই যে আমাদের সমাজে কিছু অবস্ট্যাকলস রয়েছে, কিছু কুসংস্কার রয়েছে, সেক্ষেত্রে দেখা যায় যখন একজন মেয়ের বন্ধ্যাত্ব দেখা দেয় তখন কিন্তু সবাই মেয়েটাকেই কিন্তু দায়ী করে, কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা ছেলেও কিন্তু দায়ী থাকতে পারে। এই বিষয়ে আপনার মতামত কি এবং একটা মেসেজ আমি আপনার কাছ থেকে আশা করি আমাদের ছেলে দর্শকদের প্রতি। আমাদের সমাজে খুবই আছে, বিশেষ করে পারিবারিকভাবে চাপ দেওয়া হয়, যে বলা হয় যে মনে হয় যে মেয়েটার জন্যে বাচ্চা হচ্ছে না, ওয়াইফের জন্য। তা কিন্তু না। একটু আগে আমি বলেছি যে ইকুয়ালি রেসপন্সিবল। সো ছেলেদের একটা বিশাল দায়িত্ব আছে যে নিজে ঠিক আছি এটাই প্রথমে প্রমাণ করা, প্রুভ করা যে না আমি ঠিক আছি, অ্যান্ড দেন সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া। এটা তো হতেই পারে যে কোনো ধরনের মেয়েদের যে সব প্রবলেমগুলো আছে, টিউব ব্লক হয়, এগুলোরও চিকিৎসা আছে। সো হয়তো কাউকে ব্লেম না দিয়ে, এটা আমি দেখেছি চেম্বারের মধ্যে এসে মারামারি শুরু করে হাজব্যান্ড ওয়াইফ, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেরা কিন্তু পার্টিসিপেট করছে না, হ্যাঁ করতে চায় না, কিন্তু আবার ব্লেম করতে চায় না, আমি তো ভালো আছি, সমস্যা তোমার। কিন্তু আমরা তখন তাদের বুঝাই যে না, আপনারটা ডায়াগনোসিস করা সহজ, আপনার যদি সমস্যা থাকে জাস্ট একটা টেস্ট করেন, ডায়াগনোসিস হয়ে যাবে, পরবর্তীতে আমরা চিকিৎসা করতে পারবো। চিকিৎসা আছে এগুলো। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পুরুষদের বন্ধ্যাত্ব নিয়ে এত বিস্তারিতভাবে আমাদেরকে জানানোর জন্য। শুভকামনা রইল আপনার প্রতি এনটিভির পক্ষ থেকে। আপনাকে এবং এনটিভির দর্শকদের অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটি হচ্ছে পুরুষদের বন্ধ্যাত্ব। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে চলুন আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ডায়রিয়া 2 রকমের আছে, একটা হলো অ্যাকিউট আর একটা হলো ক্রনিক। তো অ্যাকিউট ডায়রিয়া নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকি বেশি। মানুষের যখন দিনে পায়খানা 3 বারের বেশি হয়, আচ্ছা, এবং স্টুলটা পায়খানাটা লিকুইড তরল হয়, তখন সেটাকে ডায়রিয়া বলে। আচ্ছা, তো ডায়রিয়া সম্বন্ধে এই জন্য মানুষের কনসেপশনটা অত পরিষ্কার না, কিন্তু অনেকবার যখন তাদের পাতলা পায়খানা হয় পানির মতো, তখন তারা এটাকে ডায়রিয়া বলে এবং চিকিৎসার জন্য ইমার্জেন্সিতে অথবা ডাক্তারের কাছে আসে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।